স্বাগত জানাই সবাইকে নতুন আর একটা ব্লগে। আমি আপনাদের অনিন্দিতা। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। জেট ল্যাগের প্রথম যে কষ্ট বা যেটা ঘোর লাগানো ভাব সেটাকে কাটিয়ে আজকে একটু নর্মাল ফিল করছি। যদিও বাজে এখন সকাল 6:30, ভাবলাম যে যাই চট করে একটু ছাদে ঘুরে আসি, কিন্তু ইতিমধ্যে এতটাই রোদ ছড়া হয়ে উঠেছে, মনে হচ্ছে যে ডিসিশনটা একটু ভুল হয়েছে, হয়তো আর একটু আগে এলেই ভালো হতো। এখন তো জেট ল্যাগ যেটা বলছিলাম চলছিল কদিন ধরেই। রাত্রেবেলায় এদিকে শুতে শুতে 1টা হয়ে যাচ্ছে, আর সকালবেলায় ঠিক 4:30 থেকে 5টার মধ্যে ঘুমটা ভেঙে যাচ্ছে। তাই প্রথম একটু অসুবিধাই হচ্ছিল, কারণ ওদিকে আবার দুপুরবেলায় একটা টানা ঘুম দিচ্ছিলাম, যেটা আমাদের ইউএসের রাতের ঘুমটাকে পূরণ করছিল। তো যাই হোক, বেশ কিছুদিন ধরে এই ডামাডোল চললো। এখন আস্তে আস্তে আবার কিন্তু আমরা ইন্ডিয়ান টাইমের সঙ্গে আমাদের বডিকে মানিয়ে নিয়েছি। আর এখন সকাল সকাল একটু ছাদে এলাম, ভাবলাম যে আপনাদের আমাদের শ্বশুরবাড়ির যে চারপাশটা একটু ঘুরে দেখায়। আমরা থাকি কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার দূরবর্তী একটা শহর আসানসোল। যদিও ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এটাই কিন্তু কলকাতার পর দ্বিতীয় লার্জেস্ট সিটি। এটাকে এখন কিন্তু মেগা সিটিও বলা হচ্ছে। আর আসানসোল কি নেই এখানে, বড় বড় কলকারখানা, কয়লা খনি, রেলওয়ে, সব কিছুর জন্যই কিন্তু আসানসোল খুবই বিখ্যাত। আর তারই সঙ্গে আসানসোলকে কিন্তু সিটি অফ ব্রাদারহুডও বলা হয়, কারণ আপনি কলকাতার দিকে গেলে হয়তো একটু বাঙালি মানুষের ভিড় বেশি পাবেন, কিন্তু আসানসোল এমন একটা শহর যেখানে বিভিন্ন ধর্মের মানুষ, পাঞ্জাবি থেকে শুরু করে বিহারি, মারোয়ারি, জৈন, সমস্ত কমিউনিটির মানুষই কিন্তু এখানে একসঙ্গে বসবাস করে। সেই কারণে কিন্তু আসানসোলকে সিটি অফ ব্রাদারহুড বলা হয়। আর ওই যে দূরের ওই দিগন্ত রেখাটা দেখতে পাচ্ছেন, ওখান থেকে কিন্তু আগে আমি অযোধ্যা পাহাড়ের যে সারি সেটা দেখতে পারতাম। গাছপালার একদম পেছনটাতে কিন্তু সীমান্ত রেখায় সেটা দেখা যেত, জানি না কোনো কারণে এখন সেটা দেখতে পাওয়া যাচ্ছে না। আর এই যে এই কর্নারটা, এখানে কিন্তু ইসকো যে স্টিল প্ল্যান্ট, সেটার যে চিমনি সর্বদাই কিন্তু সেটা দেখা যায়, যদিও সন্ধেবেলায় সেটা আরও প্রমিনেন্ট বোঝা যায়। না, চলুন এবার নিচে নেমে যায়। সকাল 6:30 হলেও কী হবে, রোদের যা তেজ, প্রচণ্ড গায়ে লাগছে। যদিও প্রত্যেক দিনই একটু করে গুগলে সার্চ করে দেখছি যে বৃষ্টি আদৌ হবে কিনা, তবে সবার মুখে একই কথা শুনছি যে এখানে গুগল আর তার সঙ্গে ওয়েদার নাকি সম্পূর্ণ বিপরীত দিকে চলাফেরা করে। প্রথম আসার পর জানেন তো, বাচ্চারা কিন্তু একটু বোরই হচ্ছিলো, যেহেতু আমার শ্বশুরবাড়িতে দ্বিতীয় কোনো বাচ্চা নেই, তাই ওরা খুব মিস করছিল ওদের বন্ধু বান্ধবদের, তার সঙ্গে পরিচিত কোনো টিভি চ্যানেল বা অন্যান্য যে সমস্ত যে কমফর্ট জিনিসগুলো বাড়িতে পায় সেগুলো তো এখানে ছিল না। তো সেই কারণে প্রথম একটু অসুবিধাই হচ্ছিলো, কিন্তু যাই হোক, আমার পিস্তত বোন আসার পর এখন রিম্পা মিমির সঙ্গে খেলতে পেরে এখন ওরা অনেকটাই কিন্তু খুশি রয়েছে। তো এখন ওরা খেলা করছে। আর এরপরে আমাদের যেটা প্ল্যান আছে যে সবাই মিলে একটু জলখাবার সেরেই কিন্তু চলে যাব আমার স্কুলে। আমার স্কুল মানে আমি যে স্কুলে পড়েছি সেই স্কুল নয়, আমার কর্মস্থল স্কুলে। বাবারে রনো, ফিট তো হয়েছে বাবারে রেয়ান, ওর মধ্যে ঢোকে না বাবা, বিপদ হয়ে যাবে। রানু কি খাচ্ছ? কি বলে এটাকে জানো? কচুরি আর সস। আর আমাদের জন্য রয়েছে এখানে মামা কচুরি আর আলু। হ্যাঁ মাম্মা, পড়ে যাচ্ছে তো মাম্মা। 2008 থেকে 2016 এই 8টা বছর কিন্তু আমার কেটেছিল একটা স্কুলে। আমি সেখানে শিক্ষকতা করতাম, তো সেই স্কুলেই আজকে যাচ্ছি সবার সঙ্গে দেখা করার জন্য। আমি যে স্কুলে চাকরি করতাম এর আগে, সেটা হচ্ছে কুলটির একটা খুবই পপুলার এবং বিখ্যাত স্কুল, সেটা হচ্ছে কুলটি গার্লস হাই স্কুলে। তো সেখানেই ভাবলাম যে আজকে গিয়ে দিদিদের সঙ্গে সবার সাথে একবার দেখা করে আসি। যদিও 2018 সালে একবার গেছিলাম, আর সেই বছরই কিন্তু আমি রেজিগনেশনও দিয়ে এসেছিলাম। তারপরে গত বছর আসা হলেও কিন্তু স্কুলে আসা হয়নি, কারণ গরম করে ওই মাথায় ঢুকে গেছিলো। তো যাই হোক, এবার কিন্তু ছেলে মেয়ে সবাইকে নিয়ে ভাবলাম যে যতই গরম হোক সমস্ত কিছু উপেক্ষা করে একবার যাই দিদিদের সঙ্গে দেখা করে আসি, আর আপনাদেরও দেখাই যে আমি কোন স্কুলে আগে ছিলাম।
পৌঁছে গেছি স্কুলে। আর চলুন এবার সবাইকে একটু চমকে দিই। হ্যাঁ, আজকে কিন্তু পুরোটাই আমি সারপ্রাইজই রেখেছি। স্কুলের অনেকের সঙ্গে যদিও এখনও আমার হোয়াটসঅ্যাপ বা ফোনে যোগাযোগ আছে, কিন্তু আমি তাদের কাউকেই জানাইনি যে আজকে স্কুলে আসছি। তো চলুন একবার। আর এই যে চলে এলাম আমাদের প্রথম কমন রুম। এটা একটা ছোট কমন রুম। সেখানে দিদিরা দেখছি সবাই বসে আছে, আর আমাকে দেখে একটু ওই ভূত দেখার মতনই সবাই আর কি চমকে উঠেছে, কারণ বললাম যে প্রায় 6 বছর পরে আমি এখানে এলাম। আর একবার চলুন এবার আমার কমন রুমে আপনাদেরকে নিয়ে যাই। এই হচ্ছে আমাদের বড় কমন রুম, যেখানে আমিও কিন্তু একসময় বসতাম। যদিও দিদিদেরকে একটু অপ্রস্তুতে ফেললাম, কারণ সবাই এখন একটু লাঞ্চ করতে বসেছিল, লাঞ্চ ব্রেক চলছিল, স্কুলে টিফিন চলছিল। আর এই হচ্ছে আমার সিট, এখানেই কিন্তু আমি একসময় বসতাম। আপনি এলেন না তো? চেয়ারগুলো সরাবেন একদম ওর বাবার মতো মুখটা খুলছে। এই বছর যখন ইউএসএ থেকে জার্নি শুরু করেছিলাম, আমার উদ্দেশ্য একটাই ছিল যে এবার কিন্তু আমি শুধুমাত্র মেমোরিজ কালেক্ট করব। গত বছর এসেছিলাম ঠিকই ইন্ডিয়া, সেই সময় অনেক কিছুই হয়েছিল, কিন্তু জানি না বললাম ওই গরম গরম করে পুরো মাসটা কাটিয়ে ফেলেছিলাম কোনো কিছু না করে, অথচ দেখলাম বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে। তাই এবার কিন্তু প্রথমেই প্ল্যানিংয়ে ছিল যে একবার অন্তত আমি স্কুলে ভিজিট করব। আর ক্লাসরুমগুলো দেখে এখন সত্যি একটু হয়তো মিস করছি পুরনো ছাত্রীদের, কারণ এই যারা ছাত্রীদের আপনারা দেখতে পাচ্ছেন এরা কিন্তু কেউই আমাকে চেনে না। কারণ 8 বছর আগে যখন আমি শেষ স্কুল এসেছিলাম, সে সময় যারা এই স্কুলে ছিল ছাত্রীরা, তারা আজকে সবাই ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত। কেউ কেউ আবার এখন অলরেডি তারা পড়াশোনা করছে বাইরে গিয়ে কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে। তাই এখন যে ছাত্রীরা এখানে রয়েছে তারা আমাকে কেউই চিনতে পারলো না। রিনির কিন্তু একটা বড় কোশ্চেন ছিল যে মা, আমি তোমার স্টুডেন্টদের কাছে গিয়ে জানতে চাইবো যে তুমি কেমন টিচার ছিলে, ভালো না খারাপ। কিন্তু বেচারার সেই কোশ্চেনটা আর কাউকে করা হলো না, কারণ এরা কিন্তু কেউই আমাকে চেনে না এখন। রোদে গরমে বৃষ্টিতে বাসের ভিড় ঠেলে প্রতিদিন স্কুলে আসা, স্কুলে এসে আবার এক্সট্রা ক্লাসেরও চাপ সামলানো, তার উপরে আবার ধরুন সরকারি স্কুলের নানান পাওয়া না পাওয়া তো রয়েছে। তবু এত শতর মাঝেও কিন্তু এই স্কুলই ছিল আমার একমাত্র আইডেন্টিটি। শুধুমাত্র আর্থিক স্বাধীনতাই নয়, তার সঙ্গে কিন্তু এই স্কুল দিয়েছিল আমাকে প্রচুর প্রচুর সম্মান। স্কুলের স্টুডেন্টদের সঙ্গে যে সম্পর্ক, যে ভালোবাসার সম্পর্ক, সেটা হয়তো এখনও এই সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুক ইউটিউবের দৌলতে হয়তো কারো কারোর সঙ্গে এখনও রয়ে গেছে। তবুও মিস করি প্রত্যেক দিনের স্কুলে আসা, প্রত্যেক দিনের ক্লাসে যাওয়াটাকে। আজকের মতন তাহলে বিদায় চেয়ে নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের আরেকটা ব্লগে। ভালো থাকবেন সকলে।